মনে করুন আপনি প্রতিনিয়ত স্বপ্নের মধ্যে কিছু বীভৎস খুনের ঘটনা দেখতে পাচ্ছেন। আপনি সে খুনের স্থানেই থাকেন এবং আপনি তখন প্যারালাইজড। স্বপ্নে যাই দেখছেন তা কেন জানি সত্য মনে হয়। জেগে ওঠার পর জানতেও পারেন বাস্তবেই আসলে এই খুনগুলো ঘটেও গেছে, মানে আপনার দেখা স্বপ্নের খুনগুলো বাস্তব হয়। তবে আপনি তা আগে থেকেই জানতে পারছিলেন। 2021 সালে রিলিজ হওয়া ম্যালিগন্যান্ট মুভিতে ম্যাডিসনের সাথে ঠিক এরকমই হচ্ছিল। ম্যাডিসন নামের এক ভদ্রমহিলা খুনের দুঃস্বপ্নের মায়াজালে আটকা পড়ে গিয়েছিল। কোনোভাবেই সে এসব দৃশ্য থেকে মুক্তি পাচ্ছিল না। কে খুনগুলো করছে আর তার স্বপ্নের মধ্যে এসেই বা কিভাবে করতে পারে, কি এমন সম্পর্ক তার খুনের সাথে? এই বড়ই অদ্ভুত রহস্য। এই খুনের সংখ্যা যতই বাড়তে থাকে, ম্যাডিসনের সামনে একটু একটু করে তার অতীতের এক অমীমাংসিত রহস্যের খোলাসা হয়। কিছু চিকিৎসক, এক দানবীয় মানব, কিছু লুকানো গবেষণা, সব মিলিয়ে এক ভয়ানক অতীত নিয়ে তৈরি করা হয়েছে এই মুভির প্লট। আসুন আজ আমার সাথে আপনাকে ম্যাডিসনের এই রহস্যের গভীরে নিয়ে যাই। প্রস্তুত হয়ে নিন একটি রোমহর্ষক গল্প শোনার জন্য, যার শেষটা আপনি হয়তো কখনই অনুমান করতে পারবেন না। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। ঘটনার শুরু হয় একটি হাসপাতালকে দেখানোর মধ্য দিয়ে। হাসপাতালের নাম সিমিয়ন গবেষণা হাসপাতাল, আর সময়টা হচ্ছে 1993 সাল। ফ্লোরেন্স ওয়েভার নামক একজন ডক্টর তার এক রোগীর ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ক্যামেরাবন্দি করে রাখছিলেন। তিনি জানান তার গ্যাব্রিয়েল নামক রোগীটি দিনকে দিন হিংস্র হচ্ছে। তার মধ্যে নানাবিধ অপ্রাকৃতিক ক্ষমতা শক্তি জন্ম হতে দেখা যায় এবং সেগুলোর প্রয়োগ করে তাদের আক্রমণ করছিল। এভাবে তার শক্তিমত্তা হিংস্রতা বাড়তেই থাকলে তাকে এক পর্যায়ে দমানোর কোনো উপায় থাকবে না। ওয়েভার এটার বর্ণনাই দিচ্ছিলেন, তখনই হসপিটাল স্টাফ এসে জানায় সেই ব্যক্তিটিকে আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গ্যাব্রিয়েল তার রুম থেকে বেরিয়ে গেছে। হাসপাতালের অবস্থা খুবই ভয়াবহ আকার ধারণ করেছিল। শর্ট সার্কিট হচ্ছে, হাসপাতালের সকল যন্ত্রগুলোর মধ্যে গোলযোগ এবং স্পিকারে অদ্ভুত শব্দ হতে শোনা যায়। এক রুমে সে ব্যক্তিটি রয়েছে যে তার প্রচণ্ড শক্তিতে হসপিটাল স্টাফদের পিটিয়ে ঘায়েল করছিল। গার্ডরা সবাই চেষ্টা করছে, কিন্তু তাকে দমানো যেন সাধ্যের বাইরের ব্যাপার। ওয়েভারের চেষ্টা একটি তীব্র সেডেটিভ মেডিসিন তার উপর ছুঁড়ে মারা হলো। ব্যক্তিটি সেন্সলেস হয়। চারদিকে তাকালে দেখা যায় কিছু ডক্টর তার আক্রমণের শিকার হয়ে মরে পড়ে আছেন। তাদের এই বিভৎস অবস্থাই প্রমাণ করে দিচ্ছে ব্যক্তিটি কী পরিমাণ ক্ষমতাধর এবং হিংস্র হয়েছে। সেন্সলেস থাকায় তাকে চেয়ারের সাথে বেঁধে আটক করা হলো। ডক্টর ওয়েভার সকল ডক্টরদের জানিয়ে দেন এ ছেলে এক বিধ্বংসকারী কালপ্রিটের রূপ নিয়েছে। তাদের সময় হয়ে গেছে, এই ক্যান্সারটাকে কেটে ফেলে এখনই তার ইতি ঘটানো দরকার। ওপাশের ব্যক্তিটি তা শোনা মাত্র জেগে উঠেছিল। সে প্রচণ্ড ক্রোধের সাথে এবং রেডিওতে তার কথা প্রচার করে বলে দেয় পরে সে সকলকে হত্যা করবেই। ডক্টররা একদমই অবাক। ব্যক্তিটি শুধু শারীরিক শক্তিতে নয়, এমন কিছু ক্ষমতা তার মধ্যে জন্ম নিয়েছে, সে যন্ত্র সামগ্রীকে তার নিয়ন্ত্রণে নিয়ে এসে নিজ ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারে। অর্থাৎ তার মধ্যে বিশেষ শক্তি বা সুপার পাওয়ারের বৈশিষ্ট্য রয়েছে। এরপর দৃশ্যপট পরিবর্তন হয়। সময় প্রায় 25 বছর পার হয়েছে। আমরা একজন মহিলার সাথে পরিচিত হই, তার নামই হচ্ছে ম্যাডিসন মিশেল। ম্যাডিসন অন্তঃসত্ত্বা ছিল এবং সে তার স্বামী ড্রেগ মিশেলের সাথে শহরের একটি বাড়িতে বসবাস করে। ম্যাডিসন বেশ ক্লান্তবোধ করছিল, আর সে তো অসুস্থই, তাই সে ড্রেকের টিভি দেখা বন্ধ করে দিয়ে একটু বিশ্রাম নিতে চায়। কিন্তু ম্যাডিসনের স্বামীটি একটা দীর্ঘ সময় ধরে তার স্ত্রীর সাথে ভালো আচরণ করছে না। এই নিয়ে একাধিকবার ম্যাডিসনের গর্ভপাত ঘটেছিল, আর বাচ্চা মরে যাওয়ার কারণের জন্য ড্রেক সর্বদাই দায়ী করে থাকে ম্যাডিসনকে। এখানে টিভি বন্ধের সামান্য ব্যাপারটাকেই কেন্দ্র করে ড্রেক ম্যাডিসনের উপর উত্তেজিত হয়। তর্ক চলে এবং এক পর্যায়ে ড্রেক সজোরে ম্যাডিসনের মাথা দেয়ালে ঠুকে দেয়। এটা সে ক্রোধের বশে করে ফেলেছে, তাই পরক্ষণে সে নিজের ভুল বুঝে ম্যাডিসনের কাছে ক্ষমা চায় এবং সে বলে সে চেষ্টা করছে নিজেকে বুঝ দেওয়ার, কিন্তু অনেক সময় সে নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারে না। তখনই সে এরকম কিছু ঘটিয়ে ফেলে যা সে চায় না। আঘাতটা বড়সড়ই হয়েছিল, কেননা ম্যাডিসনের মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। অভিমানে ম্যাডিসন দরজা লাগিয়ে দেয় এবং ওই রাতে সে একা ঘুমাচ্ছিল। অন্যদিকে রাতে ড্রেক নিচতলার সোফায় ঘুমাচ্ছে। সে হঠাৎ রান্নাঘর থেকে কিছু শব্দ শুনতে পায়। গিয়ে দেখে মিক্সার ব্লেন্ডার চলছিল, একা একাই ফ্রিজ খুলে যাচ্ছে। এরকম ব্যাপার। গেস্ট রুমে টিভি চালু হয়ে গিয়েছিল। দেখা যায় কেউ একজন টিভি দেখছে, তবে ড্রেক বাতি জ্বালাতেই সেটা উধাও হয়ে যায়। ড্রেক লক্ষ্য করে এই সোফায় অদৃশ্য কিছু একটা বসে ছিল, যার নমুনা পাওয়া যাচ্ছে। ড্রেক তখন বাড়ির আশপাশে নজর দিচ্ছে, কিন্তু তার পিছনে কালো ছায়ার মতো কিছুকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে ড্রেকের উপর আক্রমণ করে। পাশাপাশি ম্যাডিসনেরও ঘুম ভেঙে গিয়েছিল। সে দেখে মাথা থেকে ভালোই রক্ত ঝরে গেছে এবং এখনও ঝরছে। সে নিচে এসে ড্রেকের খোঁজ করছিল, কিন্তু সে দেখে ড্রেককে ঘাড় মটকে মেরে ফেলা হয়েছে। ম্যাডিসন সাথে ওই কালো আকৃতির প্রাণীটিকেও লাশের পাশে বেরিয়ে আসতে লক্ষ্য করে।
সেটি পরে মেডিসনের উপর ঝাঁপিয়ে পড়েছে। মেডিসন প্রাণপণে পালিয়ে বেড়াচ্ছিল এবং দরজা লাগাতে গেলেও সে এটির আঘাত সামলাতে না পেরে নিচে পড়ে যায়। এর কিছু পরেই ঘটনাস্থলে পুলিশ চলে এসেছিল। গোয়েন্দা অফিসার শ এবং রেজিনা এই ঘটনার তদন্ত দায়িত্ব পেয়েছিলেন। তারা ইতিমধ্যেই পুরো বাড়ি খতিয়ে দেখেছেন এবং বাইরে থেকে কারো এসে প্রবেশ করা এবং হত্যা চালানো এরকম কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। দরজা ভিতর থেকেই লাগা ছিল এবং ড্রেকের লাশের ভয়াবহ অবস্থায় পুলিশরা বেশ আতঙ্কিত হয়েছে। এরকম কেস খুবই কম দেখতে পাওয়া যায়। পরদিন সকালে হাসপাতালে মেডিসনের জ্ঞান ফিরে এসেছিল। তার সাথে রয়েছে তার বোন সিডনি। সিডনি তাকে জানায় কেউ সম্ভবত গতরাতে তাদের বাড়িতে অনুপ্রবেশ করেছিল এবং সে ড্রেককে হত্যা করেছে। ম্যাডিসন খুবই ভীত ছিল, বিশেষ করে তার বাচ্চাকে নিয়ে, কিন্তু তার পেটে হাত দিতেই সে বুঝে যায় তার বাচ্চাটি আর বেঁচে নেই। গত রাতের আঘাতে তার এই 4 নম্বর বাচ্চাটিও মারা গেল। পরের দিন গোয়েন্দা সব ম্যাডিসনের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন, তবে ম্যাডিসন তার সাথে কথা বলার মতো পরিস্থিতিতে ছিল না। তখন তার হয়ে তার বোন সিডনি কথা বললে। শ জানতে চান বাড়িতে বাইরের কারো অনুপ্রবেশের কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না, তবে কি এমন কেউ আছেন যার কাছে বাড়ির তালাচাবি আছে বা প্রবেশের অ্যাক্সেস রয়েছে? আর ম্যাডিসনদের কি কোনো শত্রু আছে যে এরকম ঘটনা ঘটাতে পারে বলে মনে হয়? সিডনি জানায় ড্রেকের জন্য তাদের 2 বোনের মধ্যে খুব একটা যোগাযোগ হতো না, তাই তাদের এরকম কিছু থাকলেও তা সম্পর্কে তার জানা নেই। বিকালে গোয়েন্দা রেজিনা ড্রেকের লাশ ময়নাতদন্ত করে একটা ব্যাপার গোয়েন্দা শকে খুব অবাক হয়ে বলেন। লাশের শরীরে হাতের ছাপ পাওয়া গেছে, তবে আঙ্গুলগুলো উল্টো দিকে মুখ করেছিল। মানে এরকম যে খুনি হয়তো বাড়ির সিলিং বা ছাদে পায়ে ভর করে ঝুলছিল এবং তখন হাত দিয়ে ড্রেককে আক্রমণ করেছে। ব্যাপারটা এরকমই অদ্ভুত, কিন্তু প্রমাণগুলো এটাকেই নির্দেশ করছে। কিন্তু এটা কি বাস্তবে আদৌ সম্ভব? হয়তো সম্ভব, তবে এর পিছনে অবশ্যই কোনো সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে যা তারা এখন বুঝতে পারছেন না। ম্যাডিসনদের প্রতিবেশী থেকে জানা গিয়েছিল ড্রেক ও মেডিসনদের প্রায় সময় ঝগড়া হতো, তবে মেডিসনকে রীতিমতো পেটাতো ড্রেক। এটাতে গোয়েন্দারা ধারণা করে নেয় ড্রেকের অত্যাচার আর সহ্য করতে না পেরেই হয়তো ম্যাডিসনই ড্রেকের খুনটা করেছে। এছাড়া বাড়িতে অন্য কারো প্রবেশের কোনো প্রমাণ মিলছে না। হসপিটাল থেকে বাড়িতে ফিরে আসার পর সেই রাতেই মেডিসন জানালা বরাবর দেখতে পায় রাস্তার লাইট পোস্টটি বারবার জ্বলানিভা করছে। অদ্ভুত ব্যাপার, কুয়াশায় ঢাকা এই পথে লাইট নিভে গেলেই সেখানে কারো উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যাপারটাকে ওই দিনের দেখা ছায়াপ্রাণীটির মতো মনে হচ্ছিল। মেডিসন লক্ষ্য করে সেটি বাড়ির দিকে ধীর পায়ে এগিয়ে আসে। এতে ভীষণ আতঙ্কিত মেডিসন বাড়ির সকল দরজা জানালা কার্টেন সবকিছু বন্ধ করে দেয়। তবে বাড়ির পিছনের দরজাটি তখনই খোলাই ছিল যেখানে বাতাস বইছে। দ্রুত এটিও লাগিয়ে দেয়া হয়, কিন্তু চারদিকে অস্বাভাবিক সব শব্দ উৎপন্ন হয় এবং অশরীরী কিছুর উপস্থিতি আছে এরকম মনে হচ্ছে। তার মধ্যে সামনের দরজাটিও হুট করে খুলে যায়। তীব্র আতঙ্কে মেডিসন তার রুমে চলে আসে। সে নিজেকে বুঝ দিচ্ছিল এগুলো তার মনের ভুল, যা হচ্ছে তার মাথায় হচ্ছে, বাস্তবে নয়। পরে সকাল হতেই মেডিসন দরজা জানালা এমনকি বাড়ি প্রবেশের যে উপায়ই রয়েছে সবকিছু স্ক্রু দিয়ে পুরোপুরি বন্ধ করে দিচ্ছিল, যাতে কোনোভাবেই কারো অনুপ্রবেশ ঘটতে না পারে। তবে বোন সিডনি মেডিসনের কাছে এসেছিল। সব পথ বন্ধ থাকায় একটি জানালায় উকি দিয়ে পরে সে ভিতরে আসতে পেরেছে। ম্যাডিসন দেয়ালের এক ক্ষত জায়গায় তাকিয়েছিল। সে সিডনিকে জানায় দেয়ালের এ জায়গায় ওই দিন ড্রেক তার মাথা ঠুকিয়েছিল, তাতেই ফাটলটা হয়েছে। সিডনি বলে যদিও কারো মৃত্যু এত বাজেভাবে হওয়া দুঃখের ব্যাপার, তবে মেডিসনের জন্য ড্রেকের মৃত্যুটা আসলে মঙ্গলই হয়েছে। এর থেকে অনেক ভালো কেউ মেডিসনের প্রাপ্য। ম্যাডিসন তখন ড্রেককে না ছাড়ার একটা অদ্ভুত কারণ ব্যাখ্যা করে। সে বলে সর্বশেষ সে যখন ড্রেককে ছাড়ার পরিকল্পনা করেছে তখনই সে অন্তঃসত্ত্বা হয়েছিল, তাই আর ড্রেককে ছাড়তে পারেনি। ম্যাডিসন জানায় সে বরাবরই চেষ্টা করেছে যাতে অন্তত কেউ একজন পৃথিবীতে আসুক যার সাথে তার রক্তের সম্পর্ক থাকবে, যার জন্যই সে এতবার বাচ্চা নেওয়ার চেষ্টা করেছে। অন্তত একজন তার রক্তের সম্পর্ক হবে, এই কথায় সিডনি বেশ অবাক। ম্যাডিসন তখন জানায় তাদের বাবা মা আসলে শুধুমাত্র সিডনির জন্মদাতা বাবা মা। সিডনির জন্মের পূর্বে তার বাবা মা ম্যাডিসনকে দত্তক নিয়েছিলেন। তখন ম্যাডিসনের বয়স ছিল মাত্র 8 বছর। এর আগে তার অতীত কী ছিল, কে মেডিসনের আসল বাবা মা, এই ব্যাপারে সে কিছুই জানে না। এদিকে আমেরিকার একটি শহর সিয়াটেলের আন্ডারগ্রাউন্ড এলাকাকে দেখানো হয়। রাস্তার নিচের এই বিশেষ এলাকায় একসময় জনবসতি ছিল, যা এখন শুধুমাত্র প্রদর্শনীর স্থান। এখানে একজন মহিলা যার নাম সেরিনা, তিনি একজন গাইড। তিনি কিছু পর্যটকদের জায়গাটা সম্পর্কে ব্যাখ্যা করছিলেন। পরে মানুষগুলোর চলে যাওয়ার পর তিনিও বাতি নিভিয়ে চলে যাবেন, কিন্তু তখনই অন্ধকার করিডোর থেকে কিছু শব্দ ভেসে আসে। তিনি এগিয়ে ব্যাপারটা পরিলক্ষিত করতে যান। তার মনে হয় তার দিকে কেউ এগিয়ে আসছে। তার প্রচণ্ড ভয় হতে থাকে। সে দ্রুত আবার বাতিগুলোকে জ্বালিয়ে দেয়। তখন সে অদ্ভুত কোনো কিছু দেখতে পারে না, তবে বাতিগুলো মিটমিট করছিল।
পরে উপরের দিকে বিড়ালের ডাকের মতো শোনা যায়, আর উপরে তাকাতেই এই অদ্ভুত প্রাণীটি তার উপর ঝাঁপিয়ে পড়ে। পরের দৃশ্যে দেখা যায় উক্ত প্রাণীটি সে মহিলাকে কোনো এক বাড়ির এটিকে এনে বন্দি করে রেখেছে। বাড়ির একদম উপরের অংশ, যেটা মূলত একটা ছাদ। সেরিনা এখানে উক্ত প্রাণীটিকে দেখতে পায়। এটা আসলে অদ্ভুত একটি মানুষ, যা হাত পা কিছুটা উল্টো করে হাঁটাচলা করে। সে একটা জ্যাকেট পরছিল। পরে সে সেরিনার সাথে রেডিও ব্যবহার করে কথা বলে। সে বলে সে অনেক দীর্ঘ সময় ধরে আজকের দিনের জন্য অপেক্ষা করছে। এরপর সে এই মহিলার কোনো ক্ষতি করে না, তবে ডক্টর ওয়েভারের নাম নেয়। হ্যাঁ, সেই ডক্টর ওয়েভার। ওয়েভারকে সরাসরি কল করে সে বলে সময় হয়ে গেছে ক্যান্সারটি কেটে ফেলার। ঠিক এই কথাটি ডক্টর ওয়েভার তার হাসপাতালে অনেক আগে এক রোগীর জন্য বলেছিল। ওয়েভার এই কথাটি শোনার পর তার স্মৃতিচারণা হয়। 1985-93 সালের রোগীর রেকর্ডনামা থেকে একটা রোগীর ফাইল বের করেন। সেখানে একটা বাচ্চার ছবি ছিল। ছবি দেখে সে ভাবছে, তাহলে কি সে এতদিন পর ফিরে এসেছে? কিন্তু কিভাবে সম্ভব? এদিন রাতের বেলা মেডিসন তার ঘরের কাজ করছিল। হঠাৎ আবার বাতিগুলো জ্বলানেভা করতে শুরু করে। রেডিও থেকে এক ধরনের তীক্ষ্ণ শব্দ উৎপন্ন হয়, যাতে মেডিসনের মাথায় ও কানে প্রচণ্ড রকমের ব্যথা তৈরি হয়। মাথায় হাত বুলিয়ে সে দেখতে পায় মাথার আঘাত পাওয়া জায়গা থেকে আবার রক্ত বেরোচ্ছে। যাই হোক, সে আগে তার কাপড়গুলি ওয়াশিং মেশিনে দেবার জন্য যায়, কিন্তু সে দেখে সেখানে ডক্টর ওয়েভারের প্রতিচ্ছবি। তিনি আর্তনাদ করছিলেন। পরের মুহূর্তে মেডিসনের চারদিকে দৃশ্য পরিবর্তিত হয়। তার ঘরের দেয়ালগুলো মুছে গিয়ে অন্য এক জায়গায় রূপান্তরিত হচ্ছে। এটা ডক্টর ওয়েভারের বাসস্থান। মেডিসন হতভম্ব হয়ে দেখে সেখানে ওই ছায়াকৃতি প্রাণীটি এসেছে, যে ডক্টর ওয়েভারকে আক্রমণ করছিল। ভীত শঙ্কিত ওয়েভার বারবার জিজ্ঞেস করছে ব্যক্তিটি তার থেকে চায় কি। ব্যক্তিটি বলে সে দেখাতে এসেছে যে ওই ক্যান্সারটি ফিরে এসেছে এবং কি হয়ে এসেছে। এরপর ওই ব্যক্তি ওয়েভারের একটি সম্মাননা পুরস্কার দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে। বর্বর এই হত্যা দেখে মেডিসন চিৎকার করে উঠেছিল, কিন্তু সে দেখে তার জ্ঞান আছে এবং সে তার বাড়িতেও আছে। সকাল হতেই গোয়েন্দা পুলিশরা ডক্টর ওয়েভারের বাড়িতে যেয়ে উপস্থিত হন। সেখানে ওয়েভারের বিভৎস লাশটি প্রমাণ করে দেয় গত রাতে কত ভয়াবহ একটা হত্যাকাণ্ড ঘটে গেছে এ জায়গায়। একজন গোয়েন্দাকর্মী জানান যে ট্রফি ব্যবহার করে এই খুনটা করা হয়েছে, তার উপরের অংশটি ঘটনাস্থলে নেই। খুনি নিয়ে যেতে পারে, আর এই খুনের সাথে পূর্বের খুনের মিল পাওয়া যায়। পাশাপাশি একটা বাচ্চার ছবি গোয়েন্দারা ঘটনাস্থলে খুঁজে পেয়েছিল। তারা ডক্টর ওয়েভারের সকল রোগীর ফাইলগুলোকে তদন্তের জন্য জব্দ করে নেয়। এদিকে ওই অদ্ভুত প্রাণী বা ব্যক্তি, যেটাই বলা হোক, সে ওই ট্রফির উপরের অংশটি ধারালো করে একটি অস্ত্রের মতো তৈরি করছে। বাড়ির এটিকে সে অবস্থান করছিল, তার পাশেই রয়েছে ভীত শঙ্কিত সেরিনা নামক সেই মহিলাটি। অন্যদিকে গতরাতের খুনের প্রত্যক্ষদর্শী হয়ে মেডিসন ভীষণ অসুস্থ। সে তার বোনকে বলে আগে যে প্রাণীটি তার উপরে অ্যাটাক করেছিল সেই একই প্রাণী ওয়েভারকে খুন করেছে। আরও অদ্ভুত ব্যাপার, সে তখন ওয়েভারের বাড়ির দৃশ্য দেখতে পাচ্ছিল। তার বাড়ির সবকিছু পরিবর্তন হয়ে ওয়েভারের বাড়িতে পরিণত হয়, তখন সে খুনটা হতে দেখতে পেরেছে। এদিকে ভিক্টর ফিল্ডস নামে আরেকজন ডক্টরকে দেখানো হয়। ইনিও একটা দীর্ঘ সময় সিমিয়ন গবেষণা হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি ওয়েভারের মৃত্যুর খবর পেয়ে বেশ বিচলিত। তিনি অন্যত্র যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে এই রাতে তার বাড়ির জানালা সে খোলা অবস্থায় পায়। তার নিচে পানি পড়ে আছে এবং পানিতে পায়ের ছাপ হয়ে তার বাড়ির ভিতরে চলে গিয়েছিল। সে আলো জ্বালিয়ে ভিতরটা দেখে এবং তারপর সে বিছানায় ঘুমাতে যায়। তবে জানালা দেখার সময় তার পিছনে ওই প্রাণীটিকে লক্ষ্য করা গিয়েছে। অন্যদিকে মেডিসন রাতে ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ তার চোখ খুললে সে তার পাশে এই ভিক্টরকে দেখতে পায়। দেখা মাত্র সে ভীষণভাবে আতঙ্কিত। তারপর সেই ওই প্রাণীটির আগমন। এখানে প্রাণীটির আকার ভালোভাবে বোঝা যাচ্ছিল এটা একটা মানুষই, তবে তার সবকিছু উল্টো। হাত বাঁকা, পা বাঁকা, সবকিছু সে উল্টোভাবে করে। পূর্বের মতো এটার আগমনে মেডিসনের পরিবেশ পরিবর্তন হয়ে ভিক্টরের বাসায় রূপ নিয়েছিল। এরপর প্রাণীটি তার হাতিয়ার ব্যবহার করে খুবই নৃশংসভাবে ভিক্টরের মৃত্যু ঘটায়। এখানে মেডিসন এক পলক প্রাণীটির মুখ দেখেছিল, তবে তা খুবই কুৎসিত। এটা দেখেই মেডিসন চিৎকার করে জেগে ওঠে। সিডনি এসে শোনে সে আবার উক্ত প্রাণীকে খুন করা অবস্থায় দেখতে পেয়েছে, তার মুখও দেখেছে। এবার আর অবহেলা না করে তারা সরাসরি থানায় এসে উপস্থিত হয়। গোয়েন্দাগণ তাদের শুনছিলেন, যেহেতু তারা ওইসব খুনের ব্যাপারে কথা বলতে এসেছে। তবে তারা মেডিসনের কথাগুলোকে বিশ্বাস করতে পারছিলেন না। বিশেষ করে মেডিসন খুনের সময় খুনিকে দেখতে পায়, তাও আবার মৃত ব্যক্তির বাসস্থলেই। ব্যাপারটা আজগুবি। তবে সিডনি বলে হতে পারে খুনির সাথে মেডিসনের কোনো সাইকিক বন্ড বা এরকম আধ্যাত্মিক কোনো সম্পর্ক রয়েছে, বিদায় সে দেখতে পাচ্ছে। এটা গোয়েন্দাদের কাছে আরও হাস্যকর হয়ে দাঁড়ায়। তবে মেডিসন বলে হত্যার জায়গায় সে সিলভার কাপ অ্যাপার্টমেন্টের নাম দেখেছে। আর সিডনির জোরাজুরিতে গোয়েন্দারা তখন উক্ত স্থানে এসে উপস্থিত হতে বাধ্য হন। এরপর মেডিসনের কথা মতো একটি বিল্ডিংয়ের টপ ফ্লোরে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন এক অ্যাপার্টমেন্টে দেখা গেল এই দৃশ্য।
ডক্টর ভিক্টরের বিভৎস লাশ তার বিছানায় পড়ে আছে। এরপর ম্যাডিসনের বর্ণনায় উক্ত খুনির একটি স্কেচ তৈরি করা হলো, কিন্তু তাকে একটি ভৌতিক কমিক ক্যারেক্টারের মতো মনে হয়, তাই গোয়েন্দা রেজিনা এটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছিলেন না। এদিকে ম্যাডিসন ওয়াশরুমে এসেছিল, কিন্তু সেখানে আবার তার মাথা ব্যথা শুরু হয়। পরে বাতিগুলো জ্বলানিভা করে এবং একটি অপরিচিত নম্বর থেকে তার ফোন এসেছিল। অপর প্রান্তে থাকা ব্যক্তিটি ম্যাডিসনকে অ্যামিলি নাম ধরে ডাকে। আওয়াজ শুনেই ম্যাডিসন বুঝে গিয়েছিল এটা সেই ব্যক্তি। ম্যাডিসন বলে তার নাম তো অ্যামিলি নয়, তাহলে কেন সে ডাকছে, আর ব্যক্তিটির পরিচয় কি? তখন ব্যক্তিটি জানায় তার এই ম্যাডিসন নামটি তার সৎ পিতামাতা দিয়েছে, আসল নাম হচ্ছে অ্যামিলি। আর ব্যক্তিটিকে ম্যাডিসন খুব ভালোভাবেই চেনে এবং জানেও। ব্যক্তিটি বলে ম্যাডিসনের সৎ বাবা মারা তাকে অতীতে ভুল বুঝিয়েছিল যে এই ব্যক্তি শুধু তার কল্পনা, যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। আর এটা ম্যাডিসন মেনে নিয়ে একসময় তাকে পুরোপুরি ভুলেও যায়। ব্যক্তিটি প্রচণ্ড ক্ষোভের সাথে বলে সে এবার ফিরে এসেছে এবং যারা কিনা ম্যাডিসন থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছিল তাদের সে এ কাজের ভয়াবহ পরিণতি দিয়ে ছাড়বে। এটা শোনামাত্র ম্যাডিসন, গ্যাব্রিয়েল এমন করো না, এটা বলে চিৎকার দেয়। ম্যাডিসন তাকে আচমকা গ্যাব্রিয়েল বলে ডেকে ওঠে, কিন্তু তার নাম সে কিভাবে পেল বা মনে করলো তা সে জানে না। আর তাদের মধ্যে কি এমন সম্পর্ক থাকতে পারে এগুলোর কিছুই ম্যাডিসন বুঝতে পারছিল না। এরপর ম্যাডিসন দ্রুত সিডনিকে নিয়ে তাদের মায়ের ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে যায়। অর্থাৎ যিনি ম্যাডিসনকে বাচ্চা বয়সে দত্তক নিয়েছিলেন তার থেকে ম্যাডিসনের অতীত সম্পর্কে জানতে হবে। ব্যক্তিটি ম্যাডিসনের সব জানে এবং তার নামটি ম্যাডিসন নিজে থেকেই উচ্চারণ করেছে, অর্থাৎ ম্যাডিসনের অতীতে বড় রহস্য তো আছেই। এদিকে ডক্টর ওয়েভারের বাড়ি থেকে যে বাচ্চার ছবি পাওয়া যায় তা গোয়েন্দা বিভাগ বয়স্ককরণ পদ্ধতিতে শিশু থেকে 30 বছরের একটি মহিলাতে পরিণত করেছে। আর তার চেহারা হুবহু মিলে যায় ম্যাডিসনের সাথে, অর্থাৎ ম্যাডিসন বাচ্চাকালে এরকম ছিল। ফাইল থেকে জানা যায় তার নাম অ্যামিলি এবং সে সিমিয়ন গবেষণা হাসপাতালের একজন রোগী ছিল। অন্যদিকে ম্যাডিসন তার মার কাছে আসে, জিজ্ঞেস করে দত্তকের সময় তারা কি জেনেছিল যে ম্যাডিসনের কোনো ভাই রয়েছে। তার মা জানান না। ম্যাডিসন জিজ্ঞেস করে তাহলে এই গ্যাব্রিয়েলটা কি? নামটা শোনামাত্রই তার মা ভীষণভাবে আতঙ্কিত হন। পরে তিনি ম্যাডিসনের বাচ্চাকালের জন্মদিনের ভিডিও প্লে করে দেখাচ্ছেন। তার বয়স ছিল এ সময় মাত্র 9 বছর, তখনই তাকে দত্তক নেওয়া হয়েছিল। ভিডিওতে দেখা যায় কেক কাটার পরপরই ম্যাডিসন একদিকে ঘুরে গ্যাব্রিয়েল নামক কারোর সাথে কথা বলছে। পরিবারের সকলে বুঝায় এটা তার সম্ভবত একজন কাল্পনিক বন্ধু, তবে ম্যাডিসন তা মানছিল না। আরেক ফুটেজে দেখা যায় ম্যাডিসন উক্ত ব্যক্তিটির সাথে ফোনে কথা বলছে। এ সময় ম্যাডিসনের মা অন্তঃসত্ত্বা হয়েছিলেন, অর্থাৎ সিডনি তার পেটে এসেছে। কিন্তু ফোনে গ্যাব্রিয়েল ম্যাডিসনকে উস্কানিমূলকভাবে বলে সিডনির জন্ম হলে তার মা আর তাকে আগের মতো ভালোবাসবে না। আবার ম্যাডিসন বোনকে সাথী হিসেবে পেলে গ্যাব্রিয়েলকেও ভুলে যেতে পারে, এরকম আরও বলছিল। তখন ম্যাডিসন তাকে বারবার বুঝাচ্ছিল সে তাকে কখনোই ভুলবে না, দয়া করে সে যেন তার বাচ্চা বোনটির কোনো ক্ষতি না করে। এরকম স্পর্শকাতর কথা আচরণ ম্যাডিসনের পরিবারকে বেশ ভয় পাইয়ে দেয়। একটা পর্যায়ে তারা আর এগুলো নিতে পারছিলেন না। ম্যাডিসনের মা জানান এভাবে সে প্রায় সময় গ্যাব্রিয়েল ব্যক্তিটির সাথে কথা বলতো, কিন্তু ব্যক্তিটি আসলে তার কোনো কল্পনা নাকি অন্য কিছু, এটা নিয়ে দত্তক প্রতিষ্ঠান থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়া হয়নি। তবে এটা ম্যাডিসনের পরিবারে যুক্ত হওয়ার আগে থেকেই তার সাথে ছিল, এতটুকু জানা গেছে। এদিকে গোয়েন্দা সহ ডক্টর ওয়েভারের ফাইলগুলো ঘেটে দেখতে গিয়ে সেখানে অ্যামিলি সংক্রান্ত কিছু পেনড্রাইভ খুঁজে পায়। ডক্টর ওয়েভার এক ভিডিওতে তার এই রোগী অ্যামিলি নিয়ে বেশ কিছু কথা বলছিলেন। অ্যামিলি তাদের পাওয়া সবথেকে অদ্ভুত রোগী, যে 7 বছর ধরে তাদের চিকিৎসায় রয়েছে। প্রথমে তাকে শুধু মানসিক রোগী মনে করা হয়েছিল, কিন্তু এখন তার অবস্থা অনেক বেশি জটিল। সে দাবি করে সে অদ্ভুত সব জিনিস দেখতে পায় এবং তার সাথে নাকি শয়তান কথা বলে। পেনড্রাইভে দেখা যায় ডক্টর ওয়েভার বাদেও ডক্টর ভিক্টর ও ডক্টর জন অ্যামিলির চিকিৎসা করছিলেন। তাদের মধ্যে এখন শুধুমাত্র ডক্টর জনই বেঁচে রয়েছেন। তাহলে পরবর্তী টার্গেট সে। জনের ঠিকানা খুঁজে নিয়ে দ্রুত তাকে বাঁচানোর জন্য গোয়েন্দা সব বেরিয়ে যান। এদিকে ম্যাডিসন তার বাড়ির ওয়াশরুমে ছিল। হঠাৎ সে আয়নায় এই ডক্টর জনকে দেখতে পায়। আবার তার চারপাশের পরিবেশ পরিবর্তন হতে থাকে এবং সে তার স্থল থেকে ডক্টর জনের ওয়াশরুমে চলে এসেছিল। এরপর যা হওয়ার তাই হয়। গোয়েন্দা সহ জনের বাড়িতে এসে তার ক্ষতবিক্ষত দেহকে আবিষ্কার করে। পাশে ম্যাডিসন চিৎকার করে জানাচ্ছিল খুনি এখনও এখানেই রয়েছে, সাবধান। পরক্ষণে খুনি অর্থাৎ গ্যাব্রিয়েল শয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে হামলা চালায়। তাদের মধ্যে লড়াই হয়, বেশ কয়েকবার গুলিও চালায়। তবে নিশানা ঠিকমতো না হওয়াতে সে বেঁচে গেছে ও পরে সে পালিয়ে যাচ্ছিল। পালানোর সময় লক্ষ্য করা যায় সে উল্টো হয়ে দৌড়ে পালাচ্ছে। গায়ে তার প্রচণ্ড জোর, ক্ষিপ্রতাও যথেষ্ট বেশি। কয়েক সেকেন্ডের মধ্যেই সে বিল্ডিং বেয়ে নেমে যায় খুবই অদ্ভুতভাবে। তবে হার মানেনি। সে পিছু করতে করতে একটি জানালা দিয়ে সে এক আন্ডারগ্রাউন্ড এলাকায় এসে উপস্থিত হয়।
ভেতরে এভাবে অনেকক্ষণ ধরপাকড়ার চেষ্টা চলতে থাকে, কিন্তু এই জিনিসটার ক্ষিপ্রতা অতিমাত্রায় বেশি। একটি আদিকালের যানবাহন রাখার পরিত্যক্ত রুমে এসে উপস্থিত হয়েছিল। প্রথমে একটি ঘোড়ার গাড়িতে তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করা হয় এবং আচমকা ওই ব্যক্তিটি শয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। সে আবারও একাধিকবার চেষ্টা চালায় শকে আহত করার জন্য, কিন্তু শয়ের বন্দুকবাজিতে ব্যক্তিটি পালিয়ে যেতে বাধ্য হয়। তবে সে যেভাবে ছাদের ফুটো দিয়ে পালিয়ে গেল, এতে তাকে মানুষরূপী একটি হিংস্র বন্য প্রাণীর মতো মনে হচ্ছে। এরপর গোয়েন্দারা সরাসরি ম্যাডিসনের বাসায় এসে উপস্থিত হয়। ম্যাডিসনকে জানানো হলো অ্যামিলি নামক ওই বাচ্চা মেয়েটি হচ্ছে সে। এটাই তার আসল পরিচয়। তার অতীতে কোনো এক চিকিৎসা চলছিল এবং যেসব চিকিৎসক তার চিকিৎসা দিয়েছিলেন তারা প্রত্যেকেই এখন একে একে হত্যার শিকার হচ্ছে। তবে এসবের কারণ কি, ম্যাডিসনের অতীত কি, এগুলোর কিছুই তার মনে নেই। রহস্যের জট খোলার জন্য ম্যাডিসনের অতীত জানতেই হবে, আর তাই গোয়েন্দারা একজন হিপনোথেরাপিস্টকে নিয়ে এসেছিলেন। তার মাধ্যমে ম্যাডিসন অর্থাৎ অ্যামিলিকে তার অতীত স্মৃতিতে নিয়ে যাওয়া হয়। ম্যাডিসন তার হাসপাতালের দিনগুলোকে মনে করতে পারছিল না, তবে দত্তকের পরের সময়গুলোকে দেখতে পারছে। নতুন পরিবারে আসার পর সে বেশ খুশি, তবে গ্যাব্রিয়েল নামক সেই বন্ধুটি খুশি নয়। ম্যাডিসন তার নতুন বাবা মার কোনো ব্যাপারে একটু মন খারাপ করলেই বা কিছুতে একা মনে হলেই গ্যাব্রিয়েল তার সুযোগ নেয়। গ্যাব্রিয়েল একবার তাকে একটি সারপ্রাইজ দেওয়ার লক্ষ্যে তাদের একটি কেক কাটার জন্য ম্যাডিসনকে পাঠিয়েছিল, কিন্তু এ সময় তার চারদিকের পরিবেশ পরিবর্তন হতে থাকে এবং সে দেখে সে তার মায়ের রুমে এবং ছুরি হাতে তার মায়ের পেট বরাবর দাঁড়িয়ে আছে। গ্যাব্রিয়েল তার আগত বোনটিকে হত্যা করতে বলছিল, তবে তৎক্ষণাৎ তার মায়ের চিৎকারে ম্যাডিসনের ভ্রম কেটে যায় এবং সেও প্রচণ্ড চিৎকার করে ওঠে। বর্তমানেও সে এগুলো মনে করে প্রচণ্ড ভীত ও চিৎকার করছে। পরে গোয়েন্দাদের আদেশক্রমে ম্যাডিসনকে স্বাভাবিক অবস্থায় আনা হয়। ম্যাডিসন বলে তার মনে পড়েছে বাচ্চা বয়সও তার এরকম হতো, চারপাশ পরিবর্তন হয়ে যায়, তখন গ্যাব্রিয়েল নামক একজন এসে অন্যদের আক্রমণ করে, কষ্ট দেয়, খুন করে। গ্যাব্রিয়েল সবসময় ম্যাডিসনকে তার বন্ধু বলে পরিচয় দিত, কিন্তু তার অস্তিত্ব আছে বলে তার পরিবার কখনো বিশ্বাস করত না, তারা কখনো তাকে দেখেনি। তবে ম্যাডিসন মনে করে সে বাস্তব, আর গ্যাব্রিয়েল কখনো চাইতো না সে বাদে ম্যাডিসনের কেউ ঘনিষ্ঠ হোক বা তার পরিবার হোক। বাচ্চাকালে এজন্যই গ্যাব্রিয়েল আগত বোন সিডনিকে একাধিকবার হত্যা চেষ্টা করেছে। তার মতে সিডনি চলে আসলে ম্যাডিসন নতুন সাথী পেয়ে যাবে, তখন সে আর গ্যাব্রিয়েলকে পাত্তা দিবে না। পরে এটাই অবশ্য হয়েছে, সিডনি আসার পর ম্যাডিসন ধীরে ধীরে গ্যাব্রিয়েলকে ভুলে গিয়েছিল, কিন্তু এক অজানা কারণে গ্যাব্রিয়েল নামক ব্যক্তিটি আবার তার কল্পনায় আসা শুরু করেছে, আর সেই এইসব খুনগুলো করছে। তবে অফিসার রেজিনার মতে এটি শুধুমাত্রই ম্যাডিসনের এক কল্পনা, আর কোনো কাল্পনিক বন্ধু কিভাবে খুনি হয়। এদিকে এটিকে থাকা সেরিনা নামক মহিলাটি কোনোভাবে নিজেকে মুক্ত করে ফেলে, কিন্তু ছাদ ভেঙে সে নিচে পড়ে যায়। তখন জানা গেল এটিকটা ছিল ম্যাডিসনেরই বাড়িরই উপরতলায়, মানে সে ম্যাডিসনেরই বাসায় ছিল। উক্ত মহিলাকে গুরুতর অবস্থায় ম্যাডিসনের বাড়িতে আবিষ্কার করে সবাই বেশ হতভম্ব। পরে এটিকে তল্লাশি চালিয়ে ওই হাতিয়ার ট্রফিটা সহ কালো জ্যাকেট এরকম খুনের সামগ্রীগুলোকে উদ্ধার করা হলো। আর তখন গোয়েন্দাদের ঘোর সন্দেহ যায় ম্যাডিসনের উপরে, সেই হয়তো খুনগুলোকে করেছে, আর এই মহিলাকে সে এতদিন তার ছাদে জিম্মি করে রেখেছিল। রেজিনার মতো ছোটবেলায় ম্যাডিসনের মানসিক অসুস্থতা ছিল, যার চিকিৎসা করছিল ডক্টর ওয়েভাররা। বর্তমানে তার অসুস্থতা আবার ফিরে এসেছে, যাতে সে এরকম এক কাল্পনিক চরিত্র বানায় এবং এভাবেই সে নিজেই খুনগুলো করেছে। রিমান্ডে ম্যাডিসনকে এটাই শোনানো হয় যে এটা সে, কিন্তু ম্যাডিসন বারবার বলছিল এগুলোর কিছুই সে করেনি, সব করেছে গ্যাব্রিয়েল। ম্যাডিসনের প্রচণ্ড ক্রোধ ছিল, আর হঠাৎ তার চিৎকারে বাতিগুলো ফুটে যায়। এখানে আচমকা এটা কি হলো এর ব্যাখ্যা গোয়েন্দারা বুঝতে পারছিলেন না, কিন্তু তখন অপরিচিত নম্বর থেকে কল আসে এবং ম্যাডিসন জানায় কলটা করেছে গ্যাব্রিয়েল। স্পিকারে আওয়াজ শুনেই গোয়েন্দারা বুঝে যায় তাহলে গ্যাব্রিয়েল বলে কেউ একটা আছে, এবং এটা বাস্তব। গ্যাব্রিয়েল শয়ের ফোনকে নিয়ন্ত্রণ করতে পারছিল। সে ভুতুরে স্বরে নানা কথা শুনিয়ে অফিসারদেরকে ভয় দেখায়। জিজ্ঞেস করে গ্যাব্রিয়েলের আসলে পরিচয় কি, কেন সে ম্যাডিসনকে ফাঁসাচ্ছে বা তাকে দিয়ে খুনগুলো করাচ্ছে। তখন গ্যাব্রিয়েল জানায় এই খুনের কাণ্ডে ম্যাডিসন পুরোপুরি নির্দোষ, আর ম্যাডিসন নাকি এটাও জানে না কিভাবে গ্যাব্রিয়েল তাকে বা তার বাড়িঘরকে ব্যবহার করছিল এবং করেও যাচ্ছে। আর পরিচয়, গ্যাব্রিয়েল বলে ম্যাডিসনকে জিজ্ঞেস করা হোক ম্যাডিসন তাকে কি বলে ডাকে। ম্যাডিসন জানায় ডেভিল, অর্থাৎ শয়তান। এদিকে সিডনি তার মার থেকে দত্তক প্রতিষ্ঠানের খোঁজ বের করে। এরপর সেখানে কল করে জানা যায় ম্যাডিসনকে সিমিয়ন গবেষণা হাসপাতাল থেকে সংগ্রহ করা হয়েছিল। সিডনি তৎক্ষণাৎ সেই হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। হাসপাতালটি কোনো এক অজানা কারণে 1990 সালের পরে বন্ধ করে দেওয়া হয়েছিল। হাসপাতালে পৌঁছে এর চারদিকের যে আমেজ তা সিডনিকে বেশ ভয় পাইয়ে দিচ্ছে। পরিত্যক্ত ভুতুরে খোলা রুমগুলোতে কী সব যে গবেষণা হয়েছে তা ভেবেই সিডনির বারবার শিহরণ হয়।
অনেক খোঁজার পর বাচ্চা এমিলি অর্থাৎ ম্যাডিসন সংক্রান্ত বেশ কিছু ভিডিও টেপ এবং আরও অনেক তথ্য পাওয়া গেল। পরে সিডনি তার মার সাথে ভিডিওগুলো চালিয়ে দেখে। প্রথমে দেখা যায় একটি 15 বছরের কিশোরী মেয়ে যার নাম সেরিনা। হ্যাঁ, সেই সেরিনা। ভিডিওতে জানা যায় সে ধর্ষণের শিকার হয়েছিল, এতে সে অন্তঃসত্ত্বাও হয় এবং বাচ্চারও জন্ম দিয়েছে। তবে বাচ্চাটা অস্বাভাবিক ছিল, আর তার পরিবারের পক্ষে এই বাচ্চা পালার সম্মতি ছিল না। তাদের মতে এই বাচ্চা অবৈধ, যা শুভকর কিছু হতে পারে না। পরে বাচ্চাটিকে সিমিয়ন গবেষণা হাসপাতালে দিয়ে দিয়েছিল সেরিনা। এই বাচ্চাটি হচ্ছে এমিলি বা মেডিসন, যেটাই বলা হোক, যাকে পরে দত্তক নেয় সিডনির বাবা মা, কিন্তু তাদেরকে জানানো হয়নি যে এসব কারণে সেরিনা তার এই বাচ্চা দিয়েছে। এরপর আরেকটি ভিডিওতে দেখা যায় 7-8 বছরের মেডিসন, যে কিনা প্রচণ্ড ভীত ও আতঙ্কিত। ডক্টর ওয়েভার তার এই বিস্ময়কর রোগীর একটা সাক্ষাৎকার নিচ্ছে। তাকে প্রশ্ন করা হয় মেডিসন এত বেশি হিংস্র হয়ে যাচ্ছে কেন। ম্যাডিসন জানায় গ্যাব্রিয়েল তাকে অনেক শক্তিশালী বানিয়েছে, কিন্তু সে প্রতিনিয়ত তাকে ব্যবহার করে বাজে বাজে কাজ করছিল, অন্যান্য মানুষদের কষ্ট দিচ্ছিল। এজন্য তাকে হিংস্র মনে হয়, এখানে তার দোষ নেই। ম্যাডিসন জানায় সে কষ্টে আছে। কখনো গ্যাব্রিয়েল তার সাথে আওয়াজ করে কথা বলে, কখনো বা সে তার চিন্তা চেতনা ম্যাডিসনের মস্তিষ্কে পাঠিয়ে দেয়, সবসময় তাকে জ্বালাতন করে। গ্যাব্রিয়েল তাকে বুঝাতো সে নাকি তার বন্ধু, কিন্তু ম্যাডিসনের এতদিনে জানা হয়ে গেছে সে শুধুই একজন শয়তান বা ডেভিল। ডক্টর ওয়েভার ক্যামেরায় জানান তিনি এতক্ষণ গ্যাব্রিয়েলকে অজ্ঞান রেখেছিলেন, এখন তিনি আমাদের জন্য গ্যাব্রিয়েলকে জাগিয়ে তুলবেন। এরপর ক্যামেরা ধীরে ধীরে পিছনের দিকে নিয়ে যাওয়া হয়, আর দেখা যায় এই দৃশ্য। এইটাই হচ্ছে গ্যাব্রিয়েল। জানা যায় ম্যাডিসন একটি খুবই অস্বাভাবিক মাত্রার টিউমার নিয়ে জন্মগ্রহণ করেছিল, যার মধ্যে চোখ, দাঁত, চুল, হাড়, মাংসপেশি সহ দুটো সরু হাতও ছিল। মোট কথা এটাকে প্যারাসিটিক টুইন বলা যায়। মানে গর্ভাবস্থায় দুটো ভ্রূণ মিলে এক শরীর নিয়ে জন্ম নেয়, যেখানে একটা পূর্ণতা পেয়েছে আরেকটি পায়নি। এই কেসে ম্যাডিসন পূর্ণাঙ্গ হয়ে তার শরীরের পুরো আধিপত্য পেয়েছিল, কিন্তু তার ভাই অসম্পূর্ণ থেকে পরজীবীর মতো ম্যাডিসনের শরীরে নির্ভর হয়েছে। আর একই শরীর এবং একই মস্তিষ্ক যুক্ত থাকায় অনেক অনুভূতি, ভাবনা গ্যাব্রিয়েল ও ম্যাডিসনের মধ্যে আদান প্রদান হয়। শুরুতে গ্যাব্রিয়েল ম্যাডিসনের উপরে তেমন প্রভাব খাটাতে না পারলেও পরে বড় হওয়ার সাথে সাথে সে ম্যাডিসনের মস্তিষ্ককে নিয়ন্ত্রণে আনতে শুরু করে, এবং নানা কথার চলে ভ্রমে নিয়ে সে ম্যাডিসনকে তারই মনের এক খাঁচায় বন্দি করে রাখত, আর পুরো শরীরকে নিজের ইচ্ছামতো চালাতো গ্যাব্রিয়েল। মানে ম্যাডিসনের শরীর হাইজ্যাক করে তা দিয়ে সে ইচ্ছামতো বাজে কাজ, খুন, গুম এগুলো সে করেছে। ম্যাডিসনের মাধ্যমেই সব হয়, কিন্তু সে সময় তার মস্তিষ্কে কোনো নিয়ন্ত্রণ থাকতো না, বিধায় সে প্যারালাইজডের মতো সব দেখতে পারত, কিন্তু সে ভেবে নেয় এগুলো সে তার কল্পনায় দেখছে, কিন্তু না, তাকে দিয়ে খুনগুলো করাচ্ছিল গ্যাব্রিয়েল। গ্যাব্রিয়েল একটি খুবই বাজে অশুভ সত্তা ছিল। হাসপাতালের সময় থেকেই তার হিংস্রতা ও শক্তিমত্তা বাড়তে থাকে, এবং সে সময় সে ডক্টরদের ক্ষতি করেছিল। মুভির শুরুতে ডক্টর ওয়েভার এই গ্যাব্রিয়েলেরই ব্যাপারে এসব বলছিলেন। পরে তার অত্যাচার সহ্য করতে না পেরে ওয়েভার সিদ্ধান্ত নেন এই বাজে টিউমার, যাকে তিনি ক্যান্সার বলে আখ্যায়িত করেন, এটাকে কেটে ম্যাডিসনকে উদ্ধার করতে হবে। অপারেশনে গ্যাব্রিয়েলের যতটুকু সম্ভব হাত, মেরুদণ্ড, পেশি এগুলো কেটে ফেলা হয়, তবে তার মস্তিষ্কটি ম্যাডিসনের মস্তিষ্কে যুক্ত ছিল, এটা কাটা যায় না। তাই তার এই অংশটুকু ম্যাডিসনের খুলিতে রেখে তাকে এক প্রকার নিষ্ক্রিয় করে দেয়া হয়। এরপর গ্যাব্রিয়েলের দীর্ঘ সময় কোনো প্রভাব থাকে না, কিন্তু ওই দিন যখন ড্রেক তার মাথায় আঘাত করে, তখন মাথা ফেটে আবার গ্যাব্রিয়েলের অংশটুকু তখন পুরো সজাগ হয়। এরপর সে ধীরে ধীরে পুনরায় ম্যাডিসনকে তার নিয়ন্ত্রণে এনে তার অমুক কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে পেরেছে। এদিকে ম্যাডিসনকে আপাতত থানায় আটক করে রাখা হয়েছিল, কিন্তু সেখানে কিছু মহিলা অপরাধী রয়েছে যারা ম্যাডিসনকে অহেতুক কারণ ছাড়া বারংবার উত্ত্যক্ত করেই যাচ্ছে। একটা পর্যায়ে তারা ম্যাডিসনকে পেটানো শুরু করে, আর এটাই বড় কাল হয়ে দাঁড়ালো। গ্যাব্রিয়েল প্রচণ্ড ক্রোধে ম্যাডিসনের মাথার খুলি থেকে বের হয়। তার দেহের পুরো নিয়ন্ত্রণ তখন গ্যাব্রিয়েল নিয়ে নিয়েছে, আর ম্যাডিসন এখানে নিষ্ক্রিয়। এরপর হাত পা বেঁকে নিয়ে পরে উল্টোভাবে সে সেসব অপরাধীদেরকে বেপরোয়া আক্রমণ করছিল। এতগুলো মহিলা সেখানে, কিন্তু তার যে হিংস্রতা ও শক্তিমত্তাতে এতে তার সাথে পেরে ওঠা তো দূরে থাক, নিজেদের জীবন রক্ষা করেই তখন বড় দায় হয়ে পড়েছিল। হাত পা ভেঙে দিয়ে ঘাড় মটকিয়ে পরিস্থিতি পুরো রণক্ষেত্রে পরিণত হয়। একজন পুলিশ পরিস্থিতি সামলাতে এসেছিল, তার গুলি উপেক্ষা করে তাকে হত্যা করা হয়। পরে তার থেকে চাবি নিয়ে গ্যাব্রিয়েল জেল থেকে বেরিয়ে পড়েছে। এদিকে সিডনি অফিসার শকে কল করে ম্যাডিসনের পুরো রহস্য খুলে বলে। জানানো হয় ম্যাডিসনের প্রকৃত মা হচ্ছে সেই সেরিনা, যাকে ওই দিন তার বাসায় পাওয়া গিয়েছিল। তাকে যেভাবেই হোক তাদের বাঁচিয়ে রাখতে হবে, কেননা তার থেকে এ ব্যাপারে আরও বিশদ তথ্য জানা সম্ভব। পরক্ষণে খবর পান থানায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এক দোষী তার ছেলে খুন চালিয়ে পরে সে পুলিশদের আক্রমণ করছিল। দ্রুত গোয়েন্দারা সেদিকে এগিয়ে যায়,
এসে দেখা গেল থানায় জায়গায় জায়গায় পুলিশ মোড়ে ভয়ানক অবস্থা। গ্যাব্রিয়েলের সাথে তখনও পুলিশের লড়াই চলে, কিন্তু তার শক্তিবল এতটাই বেশি, মানে তার মধ্যে সুপার পাওয়ারের বৈশিষ্ট্য রয়েছে, আর এটার জন্য কোনো পুলিশ বিন্দুমাত্র তার সাথে পেরে উঠতে পারছিল না। গ্যাব্রিয়েল তার বানানো অস্ত্রটি থানায় খুঁজে নিয়েছে, আর শুধু এটা ব্যবহার করেই সে ব্যাপক আক্রমণ করছিল। এক পর্যায়ে থানার সকল পুলিশকে গ্যাব্রিয়েল হত্যা করে ফেলে, শুধুমাত্র বেঁচে থাকে অফিসার শ এবং রেজিনা। শ বারবার মেডিসনকে ডেকে সজাগ করার চেষ্টা চালায়, কিন্তু মেডিসনকে গ্যাব্রিয়েল তার স্বপ্নের রাজ্যে বন্দি করে রেখেছিল, যেখানে যদিও বা মেডিসন কিছু হতাহত দেখতে পাচ্ছে, তবে গ্যাব্রিয়েল তাকে ঘুমিয়ে দেয়। পরে গ্যাব্রিয়েল অফিসার শকে পিটিয়ে এবং রেজিনার পেটে আঘাত চালিয়ে তাদেরও দুর্বল করে দিয়েছে। এরপর গ্যাব্রিয়েল তার মাকে খোঁজার জন্য, অর্থাৎ সেরিনাকে রাখা হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এদিকে সিডনি উক্ত হাসপাতালেই এসে উপস্থিত হয়েছিল, কিন্তু একজন গার্ড অনুমতি না থাকে তাকে ভিতরে যেতে দিচ্ছে না। তবে হঠাৎ তার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়, চারদিকে বাতিগুলো ফ্লিকারিং করে এবং গার্ডের পেসমেকারটি ত্রুটি ঘটে সেটা ব্লাস্ট হয়, কারণ ইতিমধ্যেই সেখানে গ্যাব্রিয়েল চলে এসেছিল। সে সিডনিকে আহত করে আর খুব আক্ষেপ নিয়ে বলে সে মানতে পারে না মেডিসন তার এই সৎ বোনকে পেয়ে তার নিজ ভাইকে ভুলে গিয়েছিল। তার উচিত ছিল পেটে থাকা অবস্থাতেই সিডনিকে মেরে ফেলা, যেটা সে এখন করবে। এদিকে সেরিনার হুঁশ ফিরে এসেছে, তিনি গ্যাব্রিয়েলের কাছে ক্ষমা চান। বলেন মা হিসেবে তার উচিত ছিল সন্তানদের হাসপাতালে ফেলে না আসে নিজের কাছে রেখে বড় করা। এতে তারা, বিশেষ করে গ্যাব্রিয়েল যতই অস্বাভাবিক হোক না কেন, সে তো তারই ছেলে। তবে এ সময় অফিসার শ এসে গ্যাব্রিয়েলকে গুলি চালায়, আর তখন গ্যাব্রিয়েল না থেমে সকলকে আক্রমণ করে, সিডনিকে মারার জন্য উদ্যত হয়। সিডনি বারবার মেডিসনকে ডাকছিল। দেখা যায় মেডিসন সজাগ হয়েছে, তার বোনের প্রতি আক্রমণ সে দেখতে পারছিল, তবে সে তার মস্তিষ্ককে নিয়ন্ত্রণে নিতে পারছিল না, তাই গ্যাব্রিয়েলকেও থামাতে পারছে না। এ সময় সিডনি বলে এই গ্যাব্রিয়েল তার গর্ভপাতের জন্য দায়ী। সে তার পেটে আসা 4টি বাচ্চাকে খেয়ে নিজের শক্তি ক্ষমতা বৃদ্ধি করে আজ এই পর্যায়ে আসতে পেরেছে। বাচ্চাগুলো নষ্টের কারণ গ্যাব্রিয়েল। এটা জানার পর মেডিসন প্রচণ্ড ক্ষোভ ও অভিমানে ব্যাপক মাত্রায় তার মস্তিষ্কে চাপ দেয়। এবার গ্যাব্রিয়েলের চারপাশ পরিবর্তন হতে হতে এক কল্পনার রাজ্যের মতো তৈরি হয়, যেখানে মেডিসন এবং গ্যাব্রিয়েল মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। মেডিসন বলে এই মস্তিষ্ক ও শরীর সবই হচ্ছে তার, যেটা সে এখন ফিরিয়ে নিয়ে যাবে। এতদিন যে পদ্ধতিগুলো ব্যবহার করে গ্যাব্রিয়েল মেডিসনকে ঘুমিয়ে দিয়েছিল, কল্পনার রাজ্যে কোণঠাসা করে রেখেছিল, ঠিক সেভাবেই সে এখন গ্যাব্রিয়েলকে আটক করে রাখবে। গ্যাব্রিয়েল তখন আর শরীরের নিয়ন্ত্রণ নিতে পারে না। মেডিসনের ব্যাপক ইচ্ছা ও চেষ্টায় গ্যাব্রিয়েল দেখে চারদিকে একটি কারাগার তৈরি হয়েছে, সেখানে মেডিসন তাকে কয়েদি বানিয়ে আটকে দিয়ে যায়। যাওয়ার সময় এটাও বলে আবার গ্যাব্রিয়েলের মুক্তি ঘটলে তাকে দমানোর জন্য সে আবার প্রস্তুত থাকবে। অর্থাৎ মেডিসন তার পুরো মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারছিল। এরপর মেডিসনের মাথা পূর্বের অবস্থায় ফিরে যায় ও সে তার শরীরে জেগে ওঠে। সে সিডনিকে ধরে ক্ষমা চাচ্ছিল এবং সুন্দর কিছু কথা তাকে বলে শোনায়। সে বলে সে সারা জীবন রক্তের সম্পর্কের পিছনে ছুটেছে, চেয়েছিল কেউ এরকম আসুক। তবে তার এই ঘটনায় এটা প্রমাণ হয়ে গেল রক্তের সম্পর্কের থেকেও বেশি কিছু তার সামনেই ছিল। এটা তার ছোট বোন, যাকে সে ভালোবাসে এবং বাসবে। এখানেই মুভিটা শেষ হতে পারত, হলে সুন্দরই হতো, কিন্তু না, পরিচালক এমনটা করেনি। শেষে দেখা যায় একটা টেবিল ল্যাম্পে শর্ট সার্কিট হচ্ছে, মানে গ্যাব্রিয়েল দমেনি। সামনে হয়তো এই মুভির আরেকটা পর্ব আসতে পারে, সেখানে হয়তো গ্যাব্রিয়েলকে নিয়ে আরও ঘটনা দেখানো হবে, হয়তো আরও কোনো রহস্য জানা যাবে। হাসপাতালের ব্যাপারে এখনও অনেক কিছু জানা বাকি, দেখা যাক। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং কমেন্টে মতামত জানিয়ে দেবেন। সামনে কীরকম ভিডিও দেখতে চান জানাবেন। ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন, সেখানে আমি বিভিন্ন আপডেট দিয়ে থাকি। যাই হোক, ভালো থাকুন। অবিরাম ভালোবাসা সবাইকে।